মেয়ে, তুমি নিজের চোখের পানির মূল্য দিতে শেখো। এত ঠুনকো কারণে চোখের পানি ঝরালে যে কেউ এসে তোমাকে তোমার চোখের পানি ঝরাতেই থাকবে। ইদানিং ওই ভীত চোখের পানি আমার অশান্তির কারণ হয়ে দাঁড়াচ্ছে। আর্যের এই রহস্যময় কথার মাথা মুন্ডু কিছুই বুঝতে পারল না পুষ্প। সে আর্যকে আর কিছু না বলে ধীর পায়ে রুম থেকে বেরিয়ে গেল। আর্য পুষ্পের চলে যাওয়ার দিকে তাকিয়ে আলতো একটা দীর্ঘশ্বাস ফেলে তার পেছন পেছন নিচে নেমে গেল। খাবার টেবিলে সবাই যে যার মতো খেতে ব্যস্ত। মাঝে মাঝে টুকটাক কথা বলছে আমজাদ সরকার, আহমেদ সরকার আর রেশমা। শিফা আর সিমরান দুজনে সমবয়সী হওয়ায় বেশ ভালো সখ্যতা ওদের। দুজনে আলাদা হয়ে নিজেদের মতো গল্পে মেতে আছে। আর নিশি, সে তো নিজের প্লেটে শুধু চামচ নেড়ে একটু একটু করে খাচ্ছে আর বারবার সিঁড়ির দিকে তাকাচ্ছে। মনে মনে সে ভীষণ অস্থির হয়ে ভাবছে। এতক্ষণ লাগে আর্যকে ডেকে আনতে? এতক্ষণ ধরে কি করছে দুজনে উপরে? নিশির ভাবনার মাঝে দেখা গেল পুষ্প সিঁড়ি বেয়ে নিচে নেমে আসছে আর ঠিক তার পেছন পেছন আর্য আসছে। আর্য হেঁটে নামছে ঠিকই, কিন্তু তার দু চোখের তীক্ষ্ণ দৃষ্টি তার সামনে হেঁটে যাওয়া রমণীর ওপর নিবদ্ধ হয়ে আছে। এই দৃশ্য দূর থেকে দেখেই নিশি আবারও রাগে ভেতরে ভেতরে ফুঁসে উঠল। পুষ্প এসে সেনা সরকারের পাশে যে ফাঁকা জায়গাটা ছিল সেখানে বসে পড়ল। আর আর্য যখন দেখলো তার নিজের বসার চেয়ারটার ঠিক পাশেই নিশি বসে আছে, তখন রাগে তার চোয়াল শক্ত হয়ে গেল। তবুও টেবিলে আর কোনো চেয়ার খালি না থাকায় বাধ্য হয়ে সেখানে গিয়ে বসলো। আর্যকে নিজের ঠিক পাশের চেয়ারটায় বসতে দেখে মনে মনে বেশ খুশি হলো নিশি। জেনিফার সরকার আর্যের প্লেটে খাবার বেড়ে দিলেন। আর্য খাওয়ার মাঝে পানির গ্লাস নিতে চাইলে নিশি বেশ গদগদ হয়ে নিজের হাত বাড়িয়ে আর্যের দিকে পানির গ্লাস এগিয়ে দিল। কিন্তু আর্য নিশির সেই বাড়িয়ে দেওয়া গ্লাসটা সম্পূর্ণ না দেখার ভান করে তার ঠিক সামনে বসা পুষ্পের খেয়ে রাখা পানির গ্লাসটা টেনে নিয়ে ঢকঢক করে পানি খেয়ে নিল। আর্যের এই প্রকাশ্য অবহেলা আর পুষ্পের এটো গ্লাসের পানি খাওয়া দেখে নিশির ফর্সা মুখটা রাগে আর অপমানে লাল হয়ে গেল। আর্য অবশ্য সেদিকে বিন্দুমাত্র পাত্তা না দিয়ে নিজের মতো খেতে ব্যস্ত রইল। তবে খেতে খেতেই সে লক্ষ্য করল সামনে বসা পুষ্পের প্লেটের খাবার যেন কমছেই না। পুষ্পকে ওভাবে না খেয়ে চুপচাপ বসে থাকতে দেখে আর্য জোড়া ভ্রু কুঁচকে গেল। আর্য খেয়াল করে দেখলো পুষ্প এক লোকমা খাচ্ছে তো আবার নিজের পরা হাতটার দিকে তাকাচ্ছে। আর্য দেখেই বুঝতে পারলো হাতের ব্যথাটা পুরোপুরি ঠিক না হওয়ায় খাবারের সময় চামড়ার টানে হয়তো ওর বেশ কষ্ট হচ্ছে। সে নিজেই কিছু বলবে তার আগেই শেহনাজ সরকার বিষয়টি খেয়াল করে স্নেহের সুরে বলে উঠলেন, পুষ্পমা, যা বেসিন থেকে হাত ধুয়ে আয়, আমি খাইয়ে দিচ্ছি। তোকে নিজের হাতে খেতে কে বলেছে? আমি নিজেই তো খাইয়ে দিতাম। পুষ্প কিছু বলল না। সে তো ভালো করেই জানে ফুপুমণি তাকে কতটা ভালোবাসেন আর নিজের হাতে খাইয়ে দেন। কিন্তু আজকে বাড়িতে নতুন মেহমান আসায় ওনারা যদি কিছু মনে করেন বা উল্টো পাল্টা ভাবেন, তাই সে নিজের হাতে কষ্ট করে খাওয়ার চেষ্টা করছিল। তরকারির ঝোল লাগতেই পোড়া জায়গাটা তীব্রভাবে জ্বলছিল। তবুও সে মুখ বুজে খেয়ে নিতে চাইছিল। পুষ্পকে ওভাবে চুপচাপ বসে থাকতে দেখে আর্য গম্ভীর কণ্ঠে বলল, আম্মু কি বলছেন সেটা কি কানে যায়নি? বসে আছো কেন এখনো? পুষ্প এক পলক সামনে বসা আর্যের থমথমে মুখের দিকে তাকিয়ে উঠে গেল এবং বেসিন থেকে হাত ধুয়ে ফিরে এলো। শেহনাজ সরকার পুষ্পের প্লেটটা নিজের হাতে নিয়ে সুন্দর করে ভাত মেখে ওকে খাইয়ে দিতে লাগলেন। পুষ্প লক্ষ্মী মেয়ের মতো টু শব্দ না করে খেতে লাগলো। এদিকে বাড়ির বড়রা পুষ্পের প্রতি ওনার এমন নিখাত যত্ন ও খেয়াল দেখে মনে মনে ভীষণ খুশি হলেও একটুকু খুশি হতে পারলেন না রেশমার শাশুড়ি মিনারা বেগম। সাথে নিশিত রাগে আর হিংসায় ভেতরে ভেতরে ফুঁসছে। সে কিছুতেই মেনে নিতে পারছে না যে আর্য তার বাড়িয়ে দেওয়া পানির গ্লাসটা ছোঁয়া তো দূরের কথা, না দেখার ভান করে ওই মেয়েটার খেয়ে রাখা এটো গ্লাসের পানি খেলো। রাগে আর চরম হিংসায় টেবিলের নিচে বাম হাত দিয়ে নিজের জামা খামছে ধরে রইল নিশি। পুষ্প মেয়েটাকে যেন কোনোভাবেই সহ্য হচ্ছে না তার। এদিকে মিনারা বেগম পুষ্পকে সামান্য খোঁচা ও কথা শোনানোর উদ্দেশ্যে বাঁকা হেসে বলে উঠলেন,
শেহনাজ, তোমাকে বলে শোনো, ছেলের বউকে নিয়ে এত আধিক্যতা করার কি আছে বাবু? এরকম মাথায় তুলে দেখবে একদিন ও তোমার মাথায় উঠেই নাচবে। তিনি একটু থেমে এবার সরাসরি পুষ্পের দিকে বিষাক্ত দৃষ্টিতে তাকিয়ে বললেন, তা মেয়ে, তুমিও বা কেমন? শাশুড়ির আগে তুমি নিজে খেয়ে নিচ্ছ, আবার এখন শাশুড়ির হাতেই গিলছো। তোমার কি কোনো আক্কেল জ্ঞান নেই, নাকি বাবা মা কোনো ভালো শিক্ষা দেয়নি? মিনারা বেগমের মুখ থেকে বাবা মাকে জড়িয়ে এই কটু কথা শোনা মাত্রই পুরো খাবার টেবিলে এক লহমায় পিনপতন নীরবতা নেমে এলো। সবার খাবার হাত যেখানে ছিল সেখানেই থেমে গেল। আর্যের শক্ত চোয়াল আরো শক্ত হয়ে গেল। রাগে তার হাতের রগগুলো দপদপ করে কেঁপে উঠল। সে স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল পুষ্পের মুখের দিকে। পুষ্পের আক্ষি যুগল ভিজে উঠল, এক ফোঁটা তপ্ত অশ্রু গাল বেয়ে গড়িয়ে পড়ল। যা দেখা মাত্রই আর্য এক তীব্র যন্ত্রণায় নিজের চোখ দুটো বন্ধ করে নিল। আর্য টেবিল ছেড়ে উঠার আগেই শেহনাজ সরকার ইশারায় ওকে থামিয়ে দিয়ে গম্ভীর গলায় বললেন, আর্য, খাবার শেষ করো। তিনি পুষ্পের চোখের পানি লক্ষ্য করে নিজের হাতে খাবারের প্লেটটা আলতো করে টেবিলের উপরে রাখলেন। তারপর পরম মমতায় বাম হাত দিয়ে পুষ্পের গাল বেয়ে পড়া চোখের জলটুকু মুছে দিয়ে আবারও ভাতের এক লোকমা নিয়ে পুষ্পের মুখের সামনে ধরলেন। পুষ্পকে যন্ত্রণায় মুখ না খুলতে দেখে শেহনাজ সরকার নরম কিন্তু দৃঢ় কণ্ঠে বললেন, পুষ্প, হা করো। পুষ্প শাশুড়ির কথা মতো বাধ্য মেয়ের মতো মুখ খুলে খাবারটা মুখে নিয়ে চিবোতে লাগলো। শেহনাজ সরকার পুষ্পকে পুরো খাবারটা খাইয়ে দিয়ে টিস্যু দিয়ে ওর মুখটা মুছে দিলেন। তারপর নিজে বাটি থেকে পানি নিয়ে হাত ধুয়ে নিলেন। এরপর তিনি এক পলক টেবিলে বসা সবার দিকে চোখ বুলিয়ে সোজা মিনারা বেগমের দিকে নিজের ধারালো দৃষ্টি নিক্ষেপ করে অত্যন্ত গম্ভীর ও কড়া কণ্ঠে বললেন, আপনি সম্পর্কে আমার বড়, আমি আপনাকে সেই হিসেবে যথেষ্ট সম্মান করি, কিন্তু সেই সম্মানের খাতিরে আমি কেবল এই একবারই চুপ করে থাকলাম। দ্বিতীয়বার কিন্তু আমি আর কোনো সম্মানের ধার ধারব না। এই বাড়িতে বেড়াতে এসেছেন, শান্তিতে খান আর বেড়ান, কিন্তু আমার পুষ্পর দিকে যদি আর কখনো বাঁকা চোখে তাকান কিংবা কোনো বাঁকা কথা বলেন, তবে মনে রাখবেন, আমি নিজের অন্যায়ের জন্য নিজের ছেলেকে পর্যন্ত ছাড় দেইনি। সেখানে আপনাকে আর নতুন করে কিছু বললাম না। তিনি একটু দম নিয়ে পুষ্পের দিকে তাকিয়ে কোমল সুরে বললেন, পুষ্প, উপরে যা। পুষ্প বাধ্য মেয়ের মতো টেবিল ছেড়ে ধীর পায়ে উপরে নিজের রুমের দিকে চলে গেল। এইদিকে মিনারা বেগমের মুখটা অপমানে কালো হয়ে গেল। আর ওপাশে বসা নিশির মাথায় যেন আচমকা এক বিশাল আকাশ ভেঙে পড়ল। ছেলের বউ মানে আর্যের বউ? আর্য বিয়ে করেছে? কবে, কখন? বাড়িতে তো ছোট মা বা কাউকে কখনো এই বিয়ের ব্যাপারে একটা কথাও বলতে শুনিনি। তার মানে এই সাধারণ মেয়েটাই আর্যের বিবাহিত স্ত্রী, আর সেই জন্যই আর্যের মনে ওই মেয়ের জন্য এত তীব্র অধিকার বোধ, আর শেহনাজ সরকার এর এত আধিক্যতা। রেশমা নিজের শাশুড়ির এমন বেফাঁস কথায় লজ্জায় মাথা নিচু করে বসে রইল। সে মূলত এই কারণেই শাশুড়িকে নিয়ে বাপের বাড়িতে অর্থাৎ সরকার বাড়িতে খুব একটা আসতে চায় না। কারণ সরকার বাড়ির মানুষের চিন্তাভাবনা আর তার শ্বশুর বাড়ির মানুষের চিন্তাভাবনা সম্পূর্ণ আলাদা। আর ওনার বড় ভাবি শেহনাজ সরকার তো অন্যায় কথা কোনো দিন মেনেই নিতে পারে না। তবুও আগে রেশমার মুখের দিকে তাকিয়ে অনেক সময় চুপ করে থাকতেন, কিন্তু আজকে মিনারা বেগম সরাসরি পুষ্পের বাবা মার শিক্ষা নিয়ে কটু কথা বলায় শেহনাজ সরকার আর কিছুতেই চুপ থাকতে পারলেন না। শেহনাজ সরকার এক পলক সবার দিকে তাকিয়ে সবাইকে খাওয়া শেষ করতে বললেন, কিন্তু মিনারা বেগম অপমানে হাত ধুয়ে টেবিল ছেড়ে উঠে চলে গেলেন। ওনার পেছন পেছন রেশমাও নিজের শাশুড়িকে সামলাতে চলে গেল। এরপর একে একে খাওয়া শেষ করে বাকি সবাই টেবিল থেকে উঠে গেলেন। খাবার টেবিলে তখন শুধু বসে আছে আমজাদ সরকার, আহমেদ সরকার আর জেনিফার সরকার। আমজাদ সরকার এবার স্ত্রীর দিকে তাকিয়ে কিছুটা নরম গলায় বললেন, বিষয়টা কি অন্যভাবে সামলানোর চেতনা শেহনাজ? বাচ্চারা টেবিল থেকে চলে যাওয়ার পরে ওনাকে একা ডেকে বুঝিয়ে বলতে পারতে। এখন এই কথাগুলো নিয়ে ওনারা বাড়ি ফিরে রেশমাকে কত কথা শোনাবেন ভেবেছো?
স্বামীর কথা শুনে শেহনাজ সরকার একবার টেবিলে বসা তিনজনের দিকে তাকালেন, তারপর অত্যন্ত গম্ভীর ও শান্ত গলায় বললেন, আমি ওনাকে কোনো অপমান করিনি আমজাদ, শুধু সাবধান করেছি যাতে পরবর্তীতে উনি আমার বাড়িতে দাঁড়িয়ে এমন কথা বলার সাহস না পান। আর যদি বলো বাচ্চাদের সামনে কথাগুলো বলার কারণ, তবে শোনো, উনি নিজেও কিন্তু সবার সামনেই পুষ্প শিক্ষা নিয়ে কথা তুলেছেন। আমি যদি বাচ্চারা যাওয়ার পরে ওনাকে আড়ালে কথাগুলো বলতাম, তবে এই বাড়ির অন্য ছেলেমেয়েরা এটাই শিখতো যে অন্যায় কথা শুনেও চুপ করে থাকতে হয়। আমি যে আড়ালে গিয়ে প্রতিবাদ করেছি সেটা তো ওরা দেখতে পেত না। এখন ওরাও শিখলো যে ভবিষ্যতে অন্যায়ের মুখোমুখি হলে কিভাবে মাথা উঁচু করে প্রতিবাদ করতে হয়। আর আরেকটা কথা, আমি যদি পুষ্পর সামনে এই অন্যায়ের প্রতিবাদ না করতাম, তবে মেয়েটার মনের ভিতরে একটা স্থায়ী ভয় দানা বেঁধে যেত। ও ভাবতো এত বড় অপবাদের পরও ওর পাশে কেউ দাঁড়ানোর মতো নেই। ভবিষ্যতে কেউ ওকে কথা শোনালেও ও আর কোনো দিন মাথা তুলে জবাব দিতে পারতো না, কারণ ও ভাবতো ওর পাশে তো কেউ থাকবেই না। এই ভয়টা ওর আত্মবিশ্বাসকে চিরতরে শেষ করে দিত। যা আমি বেঁচে থাকতে কোনো দিন হতে দেব না। আমি বেঁচে থাকতে ওকে যথেষ্ট স্বাবলম্বী করে তুলব, এবং আমি যে সবসময় ওর পাশে আছি এই ভরসাটুকু দিয়েই ওকে আমি বড় করব। শেহনাজ সরকারের এই অকাঠ্য ও দুর্দর্শী কথাগুলো শোনার পর আমজাদ সরকার একদম চুপ করে গেলেন। তিনি ভালো করেই জানেন ওনার স্ত্রী সবসময় একদম ধ্রুব সত্যি কথাই বলেন। তিনি মানুষকে যথেষ্ট সম্মান দেন ঠিকই, কিন্তু সেই সম্মানের দোহাই দিয়ে কোনোদিন অন্যায়কে প্রশ্রয় দেন না। কিন্তু তাও এখন বোনের শ্বশুরবাড়ির লোক নিজের বোনকে কথা শোনাবে, কেবল এই পারিবারিক ভাবনা থেকেই তিনি কথাটা স্ত্রীকে বলেছিলেন। আমজাদ সরকারের ওভাবে মুখ কালো করে বসে থাকতে দেখে শেহনাজ সরকার আবারও বললেন, যদি তোমার এখনো মনে হয় আমি ভুল বলেছি এবং তোমার বোনের শাশুড়ি আমার বাড়িতে বসে আমার মেয়ের শিক্ষা নিয়ে আবারও কথা তোলার অধিকার রাখেন, তবে তোমার বোনের শাশুড়ি যতদিন এই বাড়িতে আসেন ততদিন আমি পুষ্পকে নিয়ে আমার ল ফার্মের পাশের বাংলোতে চলে যাচ্ছি। তোমার বোনের শ্বশুরবাড়ির লোকদের বেড়ানো শেষ হলে আমাকে জানিয়ে দিও, আমি পুষ্পকে নিয়ে চলে আসব। কারণ আমার চোখের সামনে পুষ্পর ব্যাকগ্রাউন্ড বা শিক্ষা নিয়ে কেউ বাঁকা কথা বলবে আর আমি তার উচিত জবাব দেব না, সেটা সম্ভব নয়। আর তুমি খুব ভালো করেই জানো আমজাদ, আমি অন্যায়কে কোনো দিন প্রশ্রয় দেইনি আর ভবিষ্যতেও দেব না। আর্য রুমে এসে পুষ্পকে কোথাও দেখতে না পেয়ে চারপাশে চোখ বুলিয়ে যখন তাকে পাওয়া গেল না, তখন ওয়াশরুমটা চেক করে দেখল পুষ্প সেখানেও নেই। এবার ধীর পায়ে বারান্দার দিকে এগিয়ে গিয়ে দরজার সামনে দাঁড়াতে আর্যের দৃষ্টি থমকে গেল। সে দেখল পুষ্প খরগোশের ছানা দুটোকে কোলে তুলে নিয়ে আপন মনে গাজর খাওয়াচ্ছে। তার মায়াবী চোখ দুটো বেয়ে অনবরত পানি ঝরছে, যা পুষ্প বারবার নিজের হাতের উল্টো পিঠ দিয়ে মুছে ফেলার চেষ্টা করছে, কিন্তু মোছার সাথে সাথেই যেন আরও এক ঝাঁক অবাধ্য অশ্রুকণা গাল বেয়ে গড়িয়ে পড়ছে। পুষ্প এবার খরগোশ দুটোকে খাওয়াতে খাওয়াতেই ফুপিয়ে বলে উঠল, আচ্ছা, যাদের বাবা মা থাকে না তাদের সবাইকে কি আমার মতোই এমন কটু কথা শুনতে হয়? আগে যেভাবে চাচি যখন তখন কথা শোনাতো, আজ ঠিক সেভাবেই ওই দাদিটা কথা শোনালো। কিন্তু উনি আমায় কথা শোনাতেন, আমার আব্বু আম্মুকে নিয়ে কেন কথা বলেন? আমার আব্বু আম্মু তো দুনিয়াতে বেঁচে নেই, ওনারা আমায় শিক্ষা দেবেন কি করে? পুষ্পের এই নিষ্পাপ আকুলতা আর কথাগুলো শুনে আর্যের বুকের ভেতরটা তীব্র এক হাহাকারে মোচড় দিয়ে উঠল। মেয়েটা লোক চক্ষুর আড়ালে এখানে এসে একা একা কাঁদছে, কারণ মিনারা বেগম ওর মৃত বাবা মার শিক্ষা নিয়ে কথা তুলেছে। আর্য যতদূর জানে পুষ্পের মা বাবা মারা গেছে আজ থেকে আরও প্রায় 10-11 বছর আগে। আর্য ধীর পায়ে এগিয়ে গেল ওর একদম পুষ্পের পেছনে গিয়ে নিঃশব্দে দাঁড়ালো। কারো পায়ের আওয়াজ এবং
উপস্থিতি টের পেয়ে পুষ্প দ্রুত নিজের চোখ দুটো মুছে নিয়ে নিজেকে স্বাভাবিক করে নেওয়ার একটা ব্যর্থ চেষ্টা করল। পুষ্প চোখ তুলে তাকাতেই দেখলো আর্যকে। পুষ্পের টলমলে অশ্রুসিক্ত আক্ষি যুগল দেখে আর্যের বুকের ভেতর আবারও অজানা কারণে প্রলয়কারী ঝড় শুরু হলো। এদিকে পুষ্প আর্যকে দেখেও কিছু বলল না। খরগোশ দুটোকে আলতো করে নিজের কোল থেকে নামিয়ে দিয়ে বসা থেকে উঠে সোজা রুমে চলে গেল। পুষ্পের এই সূক্ষ্মভাবে এড়িয়ে যাওয়াটা আর্যের পুরুষালী বুকে বড্ড শক্ত করে বিঁধল। তবুও সে মুখ ফুটে টু শব্দটি করল না। কেবল একটা তপ্ত দীর্ঘশ্বাস ফেলে বারান্দার রেলিংটা শক্ত করে ধরে দূর আকাশের দিকে তাকিয়ে রইল। কি করবে সে এখন? মেয়েটার চোখের পানি সহ্য করা যে দিন দিন তার জন্য দুষ্কর হয়ে উঠেছে। বুকের ঠিক মাঝখানটায় যেন একটা অদৃশ্য কাঁটা অনবরত বিঁধে চলছে, অথচ মেয়েটাকে সান্ত্বনা দিবে তাও পারছে না। কথায় যেন একটা অদৃশ্য দেওয়াল তাকে আটকে দিচ্ছে। সে না পারছে পেছাতে আর না পারছে এক কদম এগিয়ে যেতে। তুই মেয়েটাকে ভালোবেসে ফেলেছিস, কেন বারবার নিজের কাছে এই সত্যটা অস্বীকার করছিস? হঠাৎ পরিচিত কারো কণ্ঠস্বর ভেসে আসায় চমকে উঠে পেছনে ফিরে তাকালো আর্য। সে দেখলো বারান্দার রেলিংয়ে ভর দিয়ে সামনের দিকে ঝুঁকে দাঁড়িয়ে আছে ইয়াসার। তাকে দেখা মাত্রই আর্যের পুরো শরীর শক্ত হয়ে গেল। সে তীব্রভাবে এই ভাবনা নাকচ করে দিয়ে বলল, অসম্ভব। আমি মেয়েকে কোনোদিন ভালোবাসতে পারি না, ভালোবাসি না আমি ওকে। সত্য ভালোবাসিস না? ইয়াসার বাঁকা হেসে বলল, তাহলে ওর চোখের পানি দেখলে তুই এতটা অস্থির হয়ে পড়িস কেন? ওকে ইভানের সাথে হাসতে দেখে তোর ভেতরে হিংসার আগুন দপ করে জ্বলে উঠছিল কেন? ও যাতে ভুলেও অন্য কারো বাইকে চড়ে বাড়ি না আসে, তার জন্য ওর কলেজে ছুটি হওয়ার পর প্রতিদিন তুই নিজের ড্রাইভারকে দিয়ে নিজের গাড়ি পাঠাস কেন? ওকে মায়ের পুড়ে যাওয়া ওড়নাটা নিয়ে এভাবে কাঁদতে দেখে ঠিক সেরকম ওড়না বানানোর জন্য তুই কেন এভাবে ব্যাকুল হয়ে পড়েছিলি? এত এত কিছুর পরেও বলবি তুই ওকে ভালোবাসিস না? না, ভালোবাসি না আমি ওকে। আর্য নিজের মনের সাথে লড়াই করতে করতে চিৎকার করে উঠল, আমি শুধু একটু খেয়াল রাখছি তো আম্মুর কথায়। দেখছিস না আম্মু ওকে নিয়ে কতটা প্রোটেক্টিভ। আমি শুধু সেই কারণে এসব করেছে। আর ওড়নাটা আমি নিজের হাতে পড়িয়েছে, তাই ওটা ওকে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করছি মাত্র। আমার কোনো অধিকার নেই একজন মেয়ের কাছ থেকে তার মায়ের শেষ স্মৃতিটুকু এভাবে কেড়ে নেওয়ার। যদিও আমি আগে জানতাম না যে ওটার মায়ের ওড়না ছিল, আমি তো স্ট্রেফোর কাপড় পরিয়েছিলাম। আর্যের কথা শেষ হওয়ার আগেই ইয়াসার তিল পরিমাণ সময় নষ্ট না করে বলে উঠল, আচ্ছা, তুই ওর কাপড়কে পুড়িয়েছিলি? কারণ ওই রঙের কাপড় ওই মেয়েকে বড্ড বাজে দেখায়। বাজে দেখানোর কারণটা কি ছিল? কারণ ইভান ওকে ওই কাপড় সুন্দর বলেছিল। ইভান সুন্দর বলেছিল মানে আসলে ওকে সুন্দর লাগছিল, কিন্তু তোর ইগো আর হিংসা সহ্য হচ্ছিল না যে অন্য কেউ এসে তোর হবু অর্ধাঙ্গিনীকে সুন্দর বলুক। তাছাড়া অন্য কেউ তাকে সুন্দর বলায় তোর হিংসে হচ্ছিল। এটা কেন অস্বীকার করছিস? মেনে নে আর্য, তুই ভালোবাসিস ওকে, না হলে কিন্তু পরে তোকে বড্ড পস্তাতে হবে। আমি ভালোবাসি না ওই মেয়েকে। কেন বারবার তুই এক কথা বলছিস? আর্য এবার প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে চিৎকার করে উঠল, কিন্তু এবার আর ওপাশ থেকে কোনো উত্তর এলো না। আর্য চারিদিকে নিজের চোখ ঘুরিয়ে আশেপাশে ভালো করে তাকালো, কিন্তু কোথাও ইয়াসার নামের কেউ নেই। বুঝতে পেরে আর্যের ঠোঁটে ফুটে উঠে বিষাক্ত এক হাসি। তার মানে আবারও তার সেই পুরনো হ্যালুসিনেশন হচ্ছে। সে এবার পকেট থেকে একটা সিগারেট বের করে লাইটার দিয়ে ধরিয়ে দিল। একের পর এক তীব্র টান দিতে দিতে নিজের মনে দাঁত কিরমির করে বিড় করে বলল, যে ভালোবাসা মানুষের স্বাভাবিক জীবনটাই কেড়ে নেয়, সে ভালোবাসার আমার কোনো দরকার নেই। আমি ওই মেয়েকে ভালোবাসি না। বাসি না মানে বাসি না। নিশি গেস্ট রুমে বসে রাগে ফুঁসছে। সে এবার ক্ষোভ সামলাতে না পেরে নিজের কোল থেকে বালিশটা তুলে দেওয়ালে ছুঁড়ে মারল। সে কিছুতেই মেনে নিতে পারছে না এত বছর ধরে সে আর্যকে ভালোবেসে এসেছে, আর আজ কথাকার কোন দুদিনের এক অখাত মেয়ে সে আর্যকে নিজের করে পেয়ে যাবে। সে এটা কিছুতেই হতে দিবে না।
তার আর্যকে চাই মানে চাই, যে কোনো মূল্যেই তার আর্যকে দরকার। প্রয়োজন পড়লে ওই মেয়েটাকে দুনিয়া থেকে সরিয়ে দিয়ে হলেও সে আর্যকে নিজের করবে, তাও তার আর্যকে লাগবেই। সে এত সহজে হার মানার পাত্রী নয়। ঠিক এমন সময় রুমে প্রবেশ করলেন মিনারা বেগম। তিনি দরজাটা লক করে রুমের চারপাশে চোখ বুলিয়ে দেখলেন বিছানার চাদর এদিকে ওদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে, বালিশ মেঝের এক কোণে পড়ে আছে। তিনি দেখেই নিজের নাতনির মনের অবস্থা খুব ভালো করে বুঝতে পারলেন। তিনি ধীর পায়ে এগিয়ে গিয়ে নিশির কাঁধে হাত রেখে নরম গলায় জিজ্ঞেস করলেন, রুমের এই অবস্থা কেন করেছিস দিদি ভাই? নিশি তখনও রাগে ফুঁসছে। সে এবার চড়া গলায় বলে উঠল, দাদি, আমি আর্যকে ভালোবাসি। আর্য কিভাবে পারলো ওই অনাথ মেয়েটাকে বিয়ে করতে? ও খুব ভালো করেই জানতো আমি ওকে কতটা ভালোবাসি। তাহলে ও এই বিয়েটা করলো কিভাবে? নিশির মুখে এমন মারমুখী কথা শুনে মিনারা বেগম কিছুক্ষণ চুপ করে রইলেন। তিনি এবার নিশিকে খাটের উপর বসিয়ে শান্ত করার উদ্দেশ্যে বললেন, দেখ দিদি ভাই, আর্যর বিয়ে যখন হয়েই গেছে, এখন আর এসব বলে লাভ নেই। আমি নিজেও মনে মনে চাইতাম আর্যর সাথে তোর বিয়েটা হোক, কিন্তু এখন তো আর কিছু করার নেই। আমি মানি না এই বিয়ে। নিশির দাঁত কিরমির করে বলল, আমার তো মনে হয় আর্য নিজেও এই বিয়ে মানে না। যেখানে প্যারিসে থাকার সময় এত সুন্দর সুন্দর স্মার্ট আর অভিজাত মেয়েদের আর্য এক পলকে রিজেক্ট করে দিয়েছিল, সেখানে এই অজপাড়া গায়ের গেও মেয়েটাকে আর্য নিজের বউ বলে মেনে নেবে? অসম্ভব দাদি। তুই আসলে কি করতে চাচ্ছিস দিদি ভাই? মিনারা বেগম কৌতূহলী চোখে তাকালেন। নিশি মুখ ফুটে কিছু বলল না, কেবল তার ঠোঁটের কোণে এক রহস্যময় ও কুটিল হাসি ফুটে উঠল। প্রতিদিনের মতো আজকেও খুব ভোরে উঠে পুষ্প ফজরের নামাজ আদায় করল। তারপর বারান্দায় গিয়ে খরগোশ দুটোকে খাবার দিয়ে নিচে নেমে এলো। ড্রয়িং রুমের সোফায় গরম চা হাতে নিয়ে বসে আছে মিনারা বেগম। পুষ্প সেদিকে তাকে অত্যন্ত বিনয়ীভাবে ওনাকে সালাম দিয়ে সোজা রান্নাঘরের দিকে চলে গেল, যেখানে জেনিফার সরকার আর শেহনাজ সরকার কাজের লোকদের সাথে সকালের নাস্তার প্রস্তুতি নিচ্ছেন। কাজের মেয়েটি রান্নাঘর থেকে কফি নিয়ে গিয়ে আর্যের রুমে দিয়ে এলো, অথচ এই কাজটা আগে প্রতিদিন নিজের হাতে করত পুষ্প। কিন্তু পুষ্পের হাত পুড়ে যাওয়ার পর থেকে সে এখন ভারী কোনো কাজই করতে পারে না। এদিকে আজকেও পুষ্পের জায়গায় কাজের মেয়েকে কফি নিয়ে আসতে দেখে আর্যের একদমই ভালো লাগলো না। কেমন যেন এক তীব্র অস্থিরতা আর শূন্যতা কাজ করতে লাগলো। আর্যের বারবার মনে হতে লাগলো মেয়েটা তার চোখের আড়াল হলেই বোধহয় একা একা চোখের পানি ফেলবে, ঠিক গতকাল রাতে যেভাবে বারান্দায় লুকিয়ে কাঁদছিল। এই অবাধ্য ভাবনাটা আর্যকে ভেতরে ভেতরে আরও বেশি অস্থির আর অশান্ত করে তুলল। আর্য অফিসে যাওয়ার জন্য সম্পূর্ণ রেডি হয়ে নিল। পরনে তার ধবধবে সাদা শার্ট, কালো দামি ব্যান্ডের প্যান্ট, গায়ে স্যুটটা এক হাতে ঝুলিয়ে রেখে অন্য হাতে কফির মগটা নিয়ে এসে রুম থেকে বেরিয়ে এলো। করিডোর দিয়ে হেঁটে যাওয়ার সময় হঠাৎ আর্যের তীক্ষ্ণ চোখ দুটো গিয়ে পড়ল নিচের ড্রয়িং রুমের সোফায় বসে থাকা মিনারা বেগম আর নিশির উপর। দুজনে বেশ হেসে হেসে নিজেদের মধ্যে ফিসফিস করে কথা বলছে। মিনারা বেগমের ঠোঁটে ওই হাসি দেখা মাত্রই আর্যের চোখের সামনে মুহূর্তেই ভেসে উঠল গতকাল রাতের বারান্দায় অন্ধকারে বসে থাকা পুষ্পের সেই কান্নারত নিষ্পাপ মুখটা। পলকেই আর্যের শক্ত চোয়াল রাগে আরও বেশি শক্ত হয়ে গেল, মাথার রগগুলো দপদপ করে চড়ে গেল। সে করিডোর দিয়ে হেঁটে ঠিক তাদের মাথার বরাবর উপরে রেলিংয়ের কাছে এসে দাঁড়ালো। আর্য যেখানে দাঁড়িয়ে আছে সেখান থেকে ঠিক নিচেই ড্রয়িং রুমের সোফা এরিয়া, যেখানে এখন পাশাপাশি বসে আছে মিনারা বেগম আর নিশি। আর্য একবার হাতের কফির মগের দিকে তাকিয়ে দেখল কফি থেকে তখনও ধোঁয়া উঠছে। আর্য আর এক সেকেন্ডও না ভেবে মিনারা বেগমের মাথার উপর বরাবর উপর থেকে সেই গরম কফি সোজা ঠেলে দিল। ফুটন্ত গরম কফি মাথার উপর পড়ার সাথে সাথেই মিনারা বেগম তীব্র যন্ত্রণায় চিৎকার করে উঠলেন। এদিকে আর্যের চেহারায় কোনো রকম অনুশোচনা বা হেলদোল নেই। সে এবার হাত থেকে কফির খালি মগটাও ছেড়ে দিল, তবে সেটা মিনারা বেগমের মাথায় ফেলল না, পাশে ফেলল। গরম কফির তীব্র সেকায় সোফা থেকে লাফিয়ে উঠে যন্ত্রণায় চিৎকার আর
বিলাপ করতে লাগলেন মিনারা বেগম। এই দৃশ্য চোখের সামনে দেখা মাত্রই আরজের ঠোঁটের কোণে এক পৈশাচিক ও ক্রু তৃপ্তির হাসি ফুটে উঠল। সে নিজের মনের ভেতর দাঁত কিরমির করে বিড়বিড় করে বলে উঠল, ওই ভীত চোখের পানি যে কারণে ঝরবে, ঠিক সেই কারণটাই শিকড় শুদ্ধ উপরে ফেলবে আব্রাহাম আর্যের সরকার। মাইন্ডেড। মিনারা বেগমের গগন বিদারী চিৎকারে রান্নাঘর থেকে হন্তদন্ত হয়ে দৌড়ে বেরিয়ে এলেন শেহনাজ সরকার ও জেনিফার সরকার। তাদের সাথে পুষ্প ছুটে এলো। এদিকে মাথায় ফুটন্ত কফি পড়ায় মিনারা বেগম নিজের মাথা চেপে ধরে ব্যথায় চিৎকার করছেন। শেহনাজ সরকার দ্রুত এগিয়ে এসে কি হয়েছে জিজ্ঞেস করতেই মিনারা বেগম আর্তনাদ করে বললেন যে ওনার মাথায় গরম পানি পড়েছে। ওটা যে আসলে ব্ল্যাক কফি ছিল। তীব্র যন্ত্রণার কারণে মিনারা বেগম প্রথমে তা বুঝতে না পেরে গরম পানি ভেবে বসে আছেন। মিনারা বেগমের কথা শুনে শেহনাজ সরকারের ভ্রু আপনা আপনি কুঁচকে গেল। এই সুরক্ষিত ড্রয়িং রুমের সোফা এরিয়ায় ওনার মাথার উপর হঠাৎ গরম পানি কোথা থেকে পড়বে? তিনি এবার সন্ধিহান গলায় বলেই ফেললেন, কি বলছেন খালা? এখানে আপনার মাথায় গরম পানি কোত্থেকে পড়বে? শেহনাজ, আমি কি তোমাকে মিথ্যা বলছি? তুমি দেখতে পাচ্ছ না আমার মাথা পুরো ভিজে গেছে? মনে হচ্ছে মাথার চামড়া একদম পুড়ে গেছে, সাথে মুখেও পড়েছে। মিনারা বেগম বিলাপ করতে লাগলেন। নিশির দাদির দিকে তাকিয়ে একটু কাছে যেতেই কড়া কফির তীব্র ঘ্রাণ তার নাকে এলো। সে এবার সোফার পাশে মেঝেতে পড়ে থাকা খালি মগটার দিকে তাকিয়ে তীক্ষ্ণ গলায় বলল, এটা গরম পানি না দাদি, এটা কফি ছিল। কিন্তু এখানে কফি কোত্থেকে আসলো? জেনিফার সরকার অবাক হয়ে প্রশ্ন করলেন। এবার সবার সন্দেহের দৃষ্টি সোজা উপরের দিকে গেল। সেখানে করিডোরের রেলিং ধরে আর্য অত্যন্ত নির্বিকার ভঙ্গিতে দাঁড়িয়ে তাদের দিকে তাকিয়ে আছে, যেন নিচে কোনো হাই ভোল্টেজ ড্রামা চলছে আর সে তার দর্শক। শেহনাজ সরকার প্রথমে মেঝেতে পড়া মগটার দিকে তাকালেন, তারপর আবার আর্যের দিকে তাকিয়ে গম্ভীর গলায় প্রশ্ন করলেন, আর্য, তুমি কফি ফেলেছো? আর্য মুখে কিছু বলল না। সে শুধু নিজের শীতল চোখ দুটো ঘুরিয়ে নিচে দাঁড়িয়ে থাকা পুষ্পের দিকে তাকালো এবং অত্যন্ত ধীর পায়ে নিচে নামতে লাগলো। আর্য নিচে পা রাখতেই নিশির আগে চেঁচিয়ে উঠল, আর্য, তুমি দাদির মাথায় এভাবে গরম কফি কেন ফেলেছো? নিশির এমন চড়া গলা শুনে আর্যের মধ্যে বিন্দুমাত্র কোনো ভাবান্তর দেখা গেল না। উল্টো তার কপালে এক জোড়া বিরক্তির ভাঁজ পড়ল। সে এবার চরম বিরক্তি নিয়ে নিজের গম্ভীর ও ভারী গলায় বলল, আমি কেন ওনার মাথায় কফি ফেলতে যাব? জাস্ট হাত স্লিপ করে পড়ে গেছে। আর্যের এমন বরফ শীতল ও গম্ভীর কণ্ঠস্বর শুনে নিশি আর কিছু বলার সাহস পেল না। শেহনাজ সরকার এবার জেনিফার সরকারকে উদ্দেশ্য করে বললেন মিনারা বেগমকে ওনার ঘরে নিয়ে গিয়ে বরফ দিতে এবং বার্নিং ক্রিম লাগিয়ে দিতে। জেনিফার সরকারও বড় ভাবির কথা মতো ওনাকে ধরে ধরে ওনার রুমের দিকে নিয়ে যেতে লাগলেন। আর আর্য, সে তো তখন থেকে একটু দূরে ভয়ে জড়সড় হয়ে দাঁড়িয়ে থাকা পুষ্পের দিকে নিজের তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে। শেহনাজ সরকার পরিস্থিতি সামলে আবারও রান্নাঘরের দিকে চলে গেলেন। নিশি এবার আর্যকে কিছু একটা বলতে গেলে আর্য তাকে সম্পূর্ণ অগ্রাহ্য করে সোজা পুষ্পের দিকে এগিয়ে গেল। পুষ্পের একদম নিকটে গিয়ে অত্যন্ত নরম গলায় জিজ্ঞেস করল, কি হচ্ছে? এভাবে জড়সড় হয়ে দাঁড়িয়েছো কেন? কোনো কারণে ভয় পাচ্ছ? পুষ্পের সাথে আর্যকে এতটা নরম ও মোলায়েম গলায় কথা বলতে দেখে নিশি রাগে আর হিংসায় ভেতরে ভেতরে একদম ফুঁসতে লাগলো। আর্য হয়তো নিশিকে আরও কিছুটা জ্বালিয়ে দেওয়ার জন্যই ইচ্ছে করে পুষ্পের কপালে ও গালে আশ্রে পড়া 2-3টে অবাধ্য চুল আলতো করে কানের পিঠে গুঁজে দিল। হঠাৎ আর্যের এমন অনাকাঙ্ক্ষিত পুরুষালী স্পর্শে নিমিষেই কেঁপে উঠল রমণীর ভীতকায়া, যা আর্যের তীক্ষ্ণ নজর এড়ালো না। এদিকে নিশি রাগে নিজের হাত দুটো শক্ত করে মুষ্টিবদ্ধ করে নিল। কি হয়েছে বলছো না কেন? ভয় পেয়েছ? আর্য আবারও জিজ্ঞেস করল। আর্যের কথার বিপরীতে পুষ্প তার কাপা কাপা ও ভীতি দৃষ্টি তুলে তাকালো আর্যের দিকে। আর্য এক দৃষ্টিতে তার দিকেই তাকিয়েছিল, ফলে মুহূর্তেই দুজনের চোখাচোখি হলো। পুষ্প এবার মিনমিন করে বলল, আপনার হাত থেকে দাদির মাথায় গরম কফি পড়েছে, আপনি ওনার কাছে ক্ষমা চাননি কেন? পুষ্পের মুখে এমন সরল কথা শুনে আর্যের কুঁচকে থাকা ভ্রু দুটো যেন আরও কিছুটা সংকুচিত হলো। সে সেভাবেই জিজ্ঞেস করল, আমার ক্ষমা চাওয়া উচিত ছিল?
পুষ্প উপর নিচ মাথা নেড়ে পরম সম্মতির সাথে বলল, ফুপুমণি বলেছেন ভুল করে যদি নিজের দ্বারা কারো কোনো ক্ষতি হয়ে যায় তবে তার কাছে ক্ষমা চাওয়া উচিত। পুষ্পের কথা শুনে আর্যের কুঞ্চিত ভ্রু জোড়া এবার ধীরে ধীরে শিথিল হয়ে এলো। মনে মনে ভাবল, কি দিয়ে তৈরি এই মেয়েটা, যে মহিলা গতকাল রাতে ওকে এত এত কটু কথা শোনালো, যার কারণে মেয়েটা আড়ালে গিয়ে নিজে নিজে কতটা কাঁদলো। এখন সেই মহিলার কষ্টেই সে নিজে কষ্ট অনুভব করছে, অথচ এই মেয়ের চোখের পানির বদলা নেওয়ার জন্যই আর্য এত বড় একটা কাণ্ড ঘটালো। আর এই মেয়ে এখন এসে বলছে তার ক্ষমা চাওয়া উচিত ছিল। ভাবতেই আর্যের চোয়াল আবারও শক্ত হয়ে গেল। সে এবার পুষ্পের দিকে সামান্য ঝুঁকে ওর কানের একদম কাছে নিজের মুখটা নিয়ে গিয়ে দাঁত কিরমির করে চিবিয়ে চিবিয়ে বলল, কিন্তু আমি ভুল করে কিছু করিনি, ইচ্ছে করে ওই গরম কফি মহিলার মাথায় ঢেলেছে। নেক্সট টাইম যদি সে একই ভুল আবারও করে তবে এর চেয়েও ভয়ঙ্কর কিছু ঘটবে ওনার সাথে। মাইন্ডেড। আর্যের রাগান্বিত কণ্ঠে বলা কথাগুলো কান দিয়ে ভেতরে প্রবেশ করতেই পুষ্প পুরোপুরি হকচকিত হয়ে গেল। শরীরটা যেন মুহূর্তের জন্য হিম হয়ে এলো তার। কি বলছে সরকার সাহেব? ইচ্ছে করে করেছে, কিন্তু কেন? তবে মনের এই তীব্র প্রশ্নটা ঠোঁট অবধি টেনে আনার মতো সাহস পেল না ভীতি রমণী। আর্য এবার নিজেকে পুষ্পের থেকে কিছুটা সরিয়ে নিল। তারপর তীক্ষ্ণ ও গভীর দৃষ্টিতে উপর নিচ অবলোকন করল পুষ্পকে। পুষ্পের পরনে আজ খয়েরি রঙের কাজ করা থ্রি পিস, মাথার ওড়নাটা খুব সুন্দর করে জোড়ানো, ঠিক যেভাবে একদিন আর্য নিজে থেকে পরিয়ে দিয়েছিল। শুধু ফর্সা মায়াবী মুখশ্রীটুকু দৃশ্যমান, সাথে কিছু অবাধ্য চুল। আর্য এবার ব্রেকফাস্ট টেবিলের দিকে পা বাড়াতে বাড়াতে গম্ভীর গলায় বলল, যাও, আম্মুর কাছে যাও। বাড়িতে আসে মেহমানদের ধারে কাছে একদম যাবে না। মনে রাখো, সবসময় তোমার শাশুড়ি তোমার সাথে থাকবে না, তাই নিজেকে প্রোটেক্ট করতে শেখো। সকালের নাস্তা শেষ করে যে যার মতো করে নিজের কর্মস্থলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। কিন্তু আজকে শেহনাজ সরকার ল ফার্মে যাবে না। বাড়িতে নতুন মেহমান এসেছে, ওনাদের দেখাশোনা করবে। শেহনাজ সরকার বাইরে থেকে যতই কঠিন ধাঁচের মানুষ হন না কেন, পরিবারের সম্মান ও মেহমানদারি ওনার কাছে সব সময় সবার আগে। বাড়ির বড় বউ হয়ে মেহমানদের একা রেখে নিজের কর্মস্থলে যাওয়াটা ওনার নীতিতে নেই। তবে মেহমানরা যদি বেশি দিন থাকেন এবং কোনো জরুরি কাজ পড়ে তখন হয়তো যাবেন। পুষ্প কলেজে যাওয়ার জন্য রেডি হয়ে নিচে আসছে। তার ঠিক পেছন পেছন আর্যকে নেমে আসতে দেখা গেল। তাকে দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে সে ভীষণ তাড়াহুড়ার মধ্যে আছে। পুষ্পের কাঁধে কলেজ ব্যাগ, পরনে সাদা আর আকাশি কমিউনিকেশনের কলেজ ড্রেস। আর্যের করা নির্দেশ মতো সে আজ খুব সুন্দর করে হিজাব পরে নিয়েছে। কলেজ ড্রেসে পুষ্পকে আরও বেশি ছোট আর অসম্ভব মায়াবী লাগছে। ড্রয়িং রুমে বসে শেহনাজ সরকার, জেনিফার সরকার, রেশমা, মিনারা বেগম, নিশি আর শিফা সবাই নাস্তা শেষ করে গল্প করছিলেন। পুষ্পকে সিঁড়ি দিয়ে নামতে দেখে শেহনাজ সরকার বসা থেকে উঠে ওর সামনে গিয়ে দাঁড়ালেন। পুষ্পের মাথার হেজাবের একটা পিন আলগা হয়ে খুলে এসেছিল। শেহনাজ সরকার পরম যত্নে সেটা ভালো করে সেট করে দিলেন। তারপর দ্রুত দরজার দিকে পা বাড়ানো আর্যের দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে ডাকলেন, আর্য। আর্য দরজার একদম কাছাকাছি পৌঁছে গিয়েছিল। মায়ের ডাকে থমকে দাঁড়িয়ে পেছনে ফিরে তাকালো। মায়ের মতোই গম্ভীর ও ভারী গলায় সে বলল, কিছু বলবে আম্মু? অফিসে যাওয়ার পথে পুষ্পকে কলেজে নামিয়ে দিতে পারবে? আর্য এক পলক পুষ্পের দিকে তাকালো। তার ঠিক আধ ঘন্টার মধ্যেই অফিসে একটা অত্যন্ত জরুরি মিটিং আছে। এই মিটিংটা ঠিক সময়ে করতে না পারলে প্রায় 9 কোটি টাকার বিশাল এক লস হবে কোম্পানির। আর্য এবার মায়ের দিকে তাকিয়ে বলল, আম্মু, আমার একটা ইমার্জেন্সি কাজ আছে আসলে। আর্যের পুরো কথা শেষ হওয়ার আগেই সিঁড়ি বেয়ে নিচে নেমে এলো আহনাব। সে শেহনাজ সরকারের দিকে তাকিয়ে হেসে বলল, বড় মা, তুমি কোনো চিন্তা করো না, পুষ্পরানীকে আমি কলেজে পৌঁছে দিচ্ছি। তারপর পুষ্পের দিকে তাকিয়ে চোখ টিপে বলল, চল পুষ্প, আজকে তোকে বাইকে করে ঘুরিয়ে ঘুরিয়ে কলেজে পৌঁছে দিব। আহনাপের মুখে এই বাইকে ঘুরিয়ে নেওয়ার কথাটি শোনা মাত্রই আর্যের চোখ দুটো রাগে লাল হয়ে গেল।
সে এক তীব্র তীক্ষ্ণ দৃষ্টিতে আহানাপের দিকে তাকালো। আহানাপের নজর হঠাৎ ভাইয়ের দিকে যেতেই সে আর্যের সেই খুনে চাহনি দেখে ভেতরে ভেতরে দমে গেল, পুরো ভরকে গেল সে। আর্য আহানাপের দিকে এমনভাবে তাকিয়ে আছে যেন জ্যান্ত গিলে খাবে। আহানাপ তড়িঘড়ি করে নিজের দৃষ্টি অন্যদিকে সরিয়ে নিল। শেহনাজ সরকার আহানাপের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, তোর অফিসে যেতে দেরি হবে না? আহনাব কিছু একটা বলতে যাবে, ঠিক তার আগেই ড্রয়িং রুমের প্রতিধ্বনি হলো আর্যের বরফ শীতল গম্ভীর কণ্ঠস্বর। 2 মিনিটের মধ্যে গাড়িতে এসো, আমি ড্রাইভ করে দিচ্ছি। কথাটা বলেই আর্য কারো কোনো উত্তরের পরোয়া না করে গটগট করে বাড়ি থেকে বেরিয়ে গেল। কারো কোনো কথা শোনার প্রয়োজন মনে করল না সে। শেহনাজ সরকার ছেলের যাওয়ার দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেললেন। তারপর পুষ্পের কপালে আলতো করে একটা চুমু খেয়ে সাবধানে যেতে বললেন। পুষ্প ঠিক আছে বলে ধীর পায়ে বাইরে বেরিয়ে গেল। আর তার ঠিক পেছনে পেছনে নিশিও গটগট করে পা ফেলে বেরিয়ে গেল। আহানাব আর কি করবে? যার বউ সেই যখন টান মেরে নিয়ে চলে গেল, তখন সেও একটা শুকনো ঢুক গিলে বাইরে বেরিয়ে গেল। আর্য গাড়িতে বসে স্টার্টিংয়ে হাত রেখে ব্লুটুথের মাধ্যমে তার সেক্রেটারির সাথে কথা বলছে। সে তার সেক্রেটারিকে মিটিংটা অত্যন্ত 1 ঘন্টা পেছাতে বলছে। ও পাশ থেকে সেক্রেটারি অত্যন্ত ঘাবড়ে যাওয়া গলায় বলল, কিন্তু স্যার, ক্লায়েন্ট তো মোটেও মানছেন না। উনি বলছেন মিটিং পেছালে ডিল ক্যান্সেল করে দেবে। আর্যের জল শক্ত হয়ে গেল, সাথে ঠান্ডা গলায় বলল, ক্যান্সেল করলে করুক, হু দ্য ফাকিং কেয়ার। কিন্তু স্যার, এই ডিলটা ক্যান্সেল হয়ে গেলে কোম্পানির প্রায় 9 কোটি টাকার মতো বড় ক্ষতি হয়ে যাবে। সেক্রেটারি বোঝানোর চেষ্টা করল, ক্ষতি হলে হোক, আমি যেটা করতে বলছি ঠিক সেটাই করো। 1 ঘন্টা পরে মিটিং হবে। ক্লায়েন্ট রাজি থাকলে অপেক্ষা করতে বলো, আর না থাকলে নাস্তা পানি খাইয়ে বিদায় করে দাও। দ্যাটস ইট। সেক্রেটারি আর কিছু বলার সুযোগ পাওয়ার আগেই আর্য কলটা কেটে দিল। ফোনটা ড্যাশবোর্ডের উপরে ছুঁড়ে ফেলে দিয়ে সে নিজের কপালটা 2 আঙ্গুলে স্লাইড করতে লাগলো। ঠিক এই চরম অশান্ত মুহূর্তেই গাড়ির সামনের বাম পাশের দরজাটা খুলে কেউ একজন সামনের সিটে বসতে গেল। আর্য চোখ না খুলেই অত্যন্ত গম্ভীর কণ্ঠে বলল, স্টপ, নিজের লিমিটের মধ্যে থাকো। আর্যের কথা শুনে দরজা ধরে দাঁড়িয়ে থাকা নিশির মুখটা দেখার মতো হলো। আর্য এবার চোখ খুলে তীক্ষ্ণ দৃষ্টিতে নিশির দিকে তাকালো এবং দাঁতে দাঁত চেপে বলল, নিজের লিমিটের মধ্যে থাকতুই। ইউ ব্লাডি হেল। আমি যদি তোকে লিমিট শেখাতে আসি, তবে তোর জন্য সেটা খুব খারাপ হয়ে যাবে। তুই জাস্ট ইমাজিনও করতে পারবি না। নাও গেট আউট ফ্রম মাই কার। চরম অপমানে আর রাগে নিশির ফর্সা মুখটা থমথমে হয়ে গেল। সে এবার গলা উঁচিয়ে বলল, তুমি আমাকে এভাবে ইনসাল্ট করতে পারো না আর্য। ইনসাল্ট মাই ফুট। আর্য কুৎসিতভাবে হেসে বলল, তোকে আমি ডেকেছিলাম এখানে অপমান করার জন্য? নিজে যেচে এসছিস কেন অপমান হতে? গতকালে আমি তোকে ওয়ার্নিং দিয়েছিলাম যে আমার আশেপাশে যেন তোকে আর কখনো না দেখি। কেন আসবো না আর্য? নিশি এবার অধিকার ফলানোর চেষ্টা করে বলল, আমরা দুজনে একসাথে প্যারিসে পড়াশোনা করেছি। তখন তো আমরা সবসময় একসাথেই ঘোরাফেরা করতাম। তখন তো তোমার কোনো সমস্যা হতো না। নিশির মুখে প্যারিসের কথা শুনতে আর্যের পুরো মুখমণ্ডল রাগে একদম কঠিন হয়ে গেল। সে নিজের ভেতরের এই অবাধ্য রাগ সামলাতে চোখ দুটো শক্ত করে বন্ধ করে নিল এবং বড় বড় শ্বাস টানতে লাগলো। কিন্তু চোখ বন্ধ করতেই আর্যের মনের পর্দায় মুহূর্তেই ভেসে উঠল পুষ্পের সেই টলমলে মায়াবী আর অশ্রুসিক্ত চোখ দুটো। আর্য নিজের অবচেতন মনের গভীরে দাঁত কিরমির করে বিড়বিড় করে বলে উঠল, তখন তখন তো ভীত চোখ দুটো ছিল না, যে চোখ দুটো আমার আশেপাশে অন্য কোনো মেয়েকে দেখলে চোখের পানি ফেলার জন্য তৈরি থাকে, আর যে চোখের পানি আমার সহ্য হয় না। আর্য চোখ খুলে বাইরে তাকালো। সে দেখলো একটু দূরে পুষ্প দাঁড়িয়ে আছে, ওদের দিকেই তাকিয়ে। তা দেখে আর্যের ভীষণ রাগ হলো। সে এক ঝটকায় গাড়ি থেকে নেমে পুষ্পের দিকে এগিয়ে গেল। ওর কাছে গিয়ে পুষ্পের নরম চোয়ালটা নিজের শক্ত হাতে চেপে ধরে হিসিয়ে বলল, স্টুপিড, বলেছিলাম না 2 মিনিটের মধ্যে আসতে? তাহলে এখানে এইভাবে দাঁড়িয়েছো কেন? পুষ্প কোনো জবাব দিল না। তার অবাধ্য অশ্রু কণারা আবারও চোখে হানা দিল। কিন্তু কেন? আর্য ওভাবে চোয়াল চেপে ধরেছে বলে, নাকি নিশিকে আর্যের সাথে ওভাবে কথা বলতে দেখেছে বলে? এদিকে পুষ্পের সেই টলমলে চোখ দুটো দেখা মাত্রই আর্যের মনটা অকারণে আবারও অশান্ত হয়ে উঠল। সে পুষ্পের চোয়াল থেকে নিজের হাতটা ছেড়ে দিল।
তারপর পুষ্পের হাতটা শক্ত করে ধরে টেনে নিজের গাড়ির সামনের সিটের দিকে এগিয়ে গেল। নিশিকে তখনও একই জায়গায় ওভাবে দাঁড়িয়ে থাকতে দেখে আর্য অত্যন্ত ক্ষীণ কণ্ঠে বলল, নেক্সট টাইম আমি কিংবা আমার কোনো জিনিসের থেকে দূরত্ব মেনটেন করে চলবে নিশে। এতে তো নিজের জন্যই মঙ্গল হবে। এখন সাইড দে। আর্য পুষ্পকে গাড়ির সামনের সিটে বসিয়ে দিল। তারপর নিজের ড্রাইভিং সিটে বসে পুষ্পের গায়ের উপর সামান্য ঝুঁকে ওর সিট বেল্টটা বেঁধে দিল। এরপর সে গাড়ি স্টার্ট দিল। গাড়ি চলতে চলতে হঠাৎ আর্য এক পলক পুষ্পের দিকে তাকালো। তারপর আবারও রাস্তার দিকে চোখ রেখে গম্ভীর গলায় জিজ্ঞেস করলো, তোমার কোনো জিনিসে অন্য কেউ নজর দিলে তুমি কি করবে? হঠাৎ আর্যের মুখ থেকে এমন অদ্ভুত কথার কোনো মর্মার্থ বুঝতে পারল না পুষ্প। সে একদম অবুঝ ও সরল দৃষ্টিতে তাকালো আর্যের দিকে। আর্য এক পলক সেদিকে তাকিয়ে নিজের মনে বিড়বিড় করলো, একটা মেয়ের চোখ এত অদ্ভুত কি করে হতে পারে? কাটলেও বুকে ঝড় ওঠে, হাসলে অন্যরকম ঝড় ওঠে, আর এখন এই সরল অবুঝ দৃষ্টিও মনের ভেতর এক অন্যরকম ঝড় তুলছে। কিছুতেই শান্তি নেই এই চোখ ধরতে, যত সব অশান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। সে নিজের গলাটা আরো কিছুটা গম্ভীর করে বলল, ফর এক্সাম্পল, তোমার একটা জিনিস যেটা শুধু তোমার, কিন্তু অন্য কেউ এসে সেই জিনিসটা তোমার থেকে কেড়ে নিতে চাইছে, কি করবে তুমি তখন? পুষ্প আর্যের কথা শুনে কিছুটা ভাবনায় পড়ল। তারপর মিনমিন করে উত্তর দিল, যদি আমার জিনিসটা অন্য কারো বেশি পছন্দ হয়ে যায় তাহলে দিয়ে দেব, আমি পরে আরেকটা নিয়ে নেব। পুষ্পের এমন সরল উত্তর শুনে আর্য আচমকা চিৎকার করে উঠল। হোয়াট? হঠাৎ আর্যের এমন তীব্র চিৎকারে কেঁপে উঠল ভীতি রমণী। সে চরম ভীতি জোরানো চোখে তাকালো আর্যের দিকে। মনে মনে ভাবল, সে কি আবারও কোনো ভুল কথা বলে ফেলেছে? এদিকে আর্য রাগে নিজের মুখমণ্ডল শক্ত করে রেখেছে। সে এবার দাঁতে দাঁত চেপে বলল, ভুলেও কখনো এই ভুলটা করবে না। তোমার জিনিস তোমার কাছে রাখবে, তুমি সেটা অন্য কাউকে দিয়ে নিজে আরেকটি কেন নেবে? তোমার জিনিসও তুমি নিজের উপর অধিকার খাটিয়ে নিজের কাছে রাখবে, বুঝছো? ঠিক আছে। পুষ্প নিচু স্বরে বলল। কি ঠিক আছে? আর্য আবারও ধমকে সুরে শুধালো, আমার জিনিস কেউ চাইলেও আমি দেব না, আমার জিনিস আমার কাছেই রাখবো, অধিকার খাটিয়ে রাখবো। আর্যের ঠোঁটের কোণে এবার আলতো সন্তুষ্টির আভা ফুটল। সে শান্ত গলায় বলল, গুড। মনে রাখবে, শুধু জিনিসটা, সবকিছুর ক্ষেত্রেই একই নিয়ম। পুষ্প কিছু না বলে শুধু মাথা নেড়ে সায় জানালো। আর্য পুষ্পকে কলেজে নামিয়ে দিয়ে অফিসে চলে যায়। পুষ্পের জন্য সারা অপেক্ষা করছিল। সে সারার সাথে কলেজে ঢুকে যায়। পুষ্প কলেজ শেষে মাত্র বাড়িতে এসেছে। বাড়ির ড্রাইভার গিয়ে নিয়ে এসেছে তাকে। শেহনাজ সরকার পুষ্পকে দেখে তাকে উপরে গিয়ে ফ্রেশ হয়ে নিতে বলল। পুষ্প মাথা নেড়ে উপরে চলে যায়। নিশি আর মিনারা বেগম সোফায় বসেছিল। পুষ্পকে যেতে দেখে নিশি দাদিকে কিছু একটা বলে উপরে চলে যায়। পুষ্প গোসল সেরে বের হয়ে বারান্দায় কাপড় মেলে দিয়ে খরগোশ দুটোকে আদর করতে থাকে। এর মধ্যে রুমে প্রবেশ করে নিশি। সে রুমের চারপাশে চোখ বুলিয়ে দেখল বড় মাস্টার্স বেড, পুরো রুম সাজানো দামি শোপিস আর পেন্টিং দিয়ে ভরা। এই রুমে সে রাজ করবে। ওই অনাথ মেয়েকে সে কোনো দিন আর্য কিংবা আর্যের রুম কিছুই দখল করতে দেবে না। আর্যকে বিয়ে করলে তারই লাইফ সেট, আর্যের ওপর রাজ করতে পারবে। আর আজকে সিমরানের কথা শুনে সে বুঝে গেছে আর্য এই বিয়ে মানে না। সে পুষ্পকে বউ হিসেবে মানে না, দু চোখে সহ্য করতে পারে না। তার মানে তার রাস্তা আরও সহজ হয়ে গেছে। পুষ্পকে আর্যের জীবন থেকে সরাতে বেশি কষ্ট করতে হবে না। নিশি রুমে পুষ্পকে না দেখে বারান্দায় যায়, যেখানে পুষ্প মেঝেতে বসে খরগোশ দুটোকে কোলে নিয়ে আদর করছে। পুষ্পের পরনে এখন সাদা থ্রি পিস পরা, অন্যটা গলায় ঝুলিয়ে রাখা, চুলে সাদা তোয়ালে পেঁচানো আছে। নিশি গিয়ে পুষ্পের সামনে দাঁড়িয়ে সোজাসুজি প্রশ্ন করল, আর্যকে কেন বিয়ে করেছো? হঠাৎ নিশির এমন প্রশ্নে চমকে উঠে পুষ্প, কিন্তু সে তা মুখে প্রকাশ করে না। এটা মূলত শেহনাজ সরকারের শিখিয়ে দেওয়া একটা বড় পাঠ। সামনে থেকে কেউ তোকে যতই শকিং নিউজ দিক বা চমকে যাওয়ার মতো কিছু বলুক না কেন, তুই ভেতরে চমকে গেলেও সেটা সামনের মানুষটার সামনে কোনোভাবেই প্রকাশ করবি না। পুষ্প অত্যন্ত স্বাভাবিক ও নরম কণ্ঠে জিজ্ঞেস করল, নিশি আপু, তুমি হঠাৎ এই প্রশ্ন কেন করছো?
প্রশ্নের সঠিক উত্তর না পেয়ে উল্টো পাল্টা প্রশ্ন শুনে বেজায় বিরক্ত হলো নিশি। সে কিছুটা চড়া গলায় বলল, কেন বিয়ে করেছো আর্যকে? ছেড়ে দাও আর্যকে, এর বিনিময়ে তুমি যা চাইবে তাই পাবে। নিশির এমন লোভনীয় আর অহংকারী কথা শুনে ভেতরে ভেতরে কিছুটা থমকালো পুষ্প। তবে বাহ্যিকভাবে তার মুখে বিন্দুমাত্র ভয়ের আভাস প্রকাশ পেল না। সে উল্টো ঠোঁটের কোণে মায়াবী হাসি ফুটিয়ে বলল, সম্ভব নয় আপু, ওনাকে আমি ছাড়তে পারবো না। কেন ছাড়তে পারবে না? আর্য তো এই বিয়ে মানে না, তোমাকেও সে বউ হিসেবে মানে না, তাহলে কোন অধিকারে? কথাগুলো শুনে পুষ্পের মনটা ক্ষুণ্ণ হলো কিছুটা। তবে নিজের ভেতরে সেই কষ্টটুকু আড়াল করে মুখের হাসি আরো চড়া করে বলল, উনি আমায় বউ হিসেবে মানেন না, এটা তোমায় কে বলেছে নিশি আপু? পুষ্পের এমন পাল্টা প্রশ্নে এবার বেশ ভালোভাবেই থতমত খেয়ে গেল নিশি। আসলেই তাকে সরাসরি কেউ বলেনি, সে শুধু সিমরান আর শিফাকে আড়ালে বলাবলি করতে শুনেছে যে আর্য এই বিয়েটা করতে চায়নি এবং সে পুষ্পকে বউ হিসেবে দু চোখে সহ্য করতে পারে না। তবে নিজের এই থতমত ভাতটা কাটানোর চেষ্টা করে নিশি। সে এবার কুৎসিতভাবে হেসে বলল, কে আবার বলবে? আর্য নিজেই বলেছে সে এই বিয়ে মানে না, তোমাকে সে মোটেও বউ হিসেবে দেখে না। পুষ্পের কাছে অবশ্য এই বিষয়টি নতুন নয়। আর্য তাকে বউ হিসেবে মানে না, সেটা বিয়ের পর থেকে আর্য নিজের মুখে হাজার বারের উপরে বলেছে এবং বুঝিয়েছে। কিন্তু পুষ্প যতটুকু তার সরকার সাহেবকে চিনেছে, এই মানুষটা নিজের ব্যক্তিগত কথা অন্য কারো কাছে গিয়ে বলা মোটেও পছন্দ করে না। তার উপর নিশি আপুর আসার পর থেকে সে লক্ষ্য করছে আর্য এই নিশি আপুকে একদমই সহ্য করতে পারে না। পুষ্প নিজের মনের ভেতরের ঝড় বাইরে প্রকাশ না করে অত্যন্ত শান্তভাবে হেসে উত্তর দিল, নিশি আপু, অন্য কেউ এ কথা বললে আমি হয়তো বিশ্বাস করে নিতাম, কিন্তু উনি নিজে এই কথা তোমায় বলেছে, এটা বিশ্বাস করা আমার পক্ষে একদমই অসম্ভব। তুমি কি বলতে চাইছো? আমি মিথ্যে বলছি? নিশি চোখ রাঙিয়ে বলল, তুমি মিথ্যে বলছো, এ কথা আমি একবারও বলিনি আপু। তবে তুমি যদি মিথ্যে না বলে থাকো তাহলে নিশ্চয়ই সেটা সত্য প্রমাণ করতে চাইবে না? নিশি আর কিছু বলতে পারল না। সে ভেতরে ভেতরে রাগে একদম ফুঁসতে লাগলো। এই এক রক্তি একটা গেয় মেয়ে তার মুখের উপর এত সুন্দর করে যুক্তি দিয়ে জবাব দিচ্ছে, তা সে ভাবতেও পারেনি। নিশি রাগে রিডি করে কিছু একটা বলতে যাবে, ঠিক তার আগেই বাড়ির কাজের মেয়েটা বারান্দায় এসে পুষ্পকে বলল যে নিচে শেহনাজ সরকার তাকে ডাকছেন। পুষ্প কাজের মেয়েটিকে 1 মিনিট অপেক্ষা করতে বলল। তারপর নিজের মাথার ভেজা তোয়ালেটা খুলে বিছানায় রেখে আয়নার সামনে গিয়ে ওড়নাটা খুব সুন্দর করে মাথায় জড়িয়ে নিল। ঘর থেকে বেরিয়ে যাওয়ার আগে সে নিশির দিকে তাকে মুচকি হেসে বলল, নিশি আপু চলো নিচে যাই, সবাইকে খেতে ডাকছেন ফুপুমনি। নিশি চরম রাগে আর অপমানে পুষ্পের আগে আগে হনহন করে নিচে চলে গেল। সে আসলে উপরে এসেছিল পুষ্পকে ভয় দেখিয়ে দুর্বল করতে, কিন্তু কাজের কাজ কিছু হলো না। ওইদিকে কাজের মেয়েটি এতক্ষণ ধরে আড়ালে দাঁড়িয়ে পুষ্প আর নিশির মধ্যকার সব কথোপকথন মনোযোগ দিয়ে শুনছিল। সে নিচে নেমেই রান্নাঘরে শেহনাজ সরকারের কাছে গিয়ে ফিসফিস করে সব কথা হুবহুব বলে দিল। কাজের মেয়ের মুখে পুষ্পের এই সাহসী রূপের কথা শুনে শেহনাজ সরকারের ঠোঁটের কোণে এক চিলতে তৃপ্তি ও গর্বের হাসি ফুটে উঠল। ওনার দেওয়া শিক্ষা তাহলে একদম বিফলে যায়নি। ওনার পুষ্প এখন অন্যায় আর অপমানের বিরুদ্ধে উচিত জবাব দিতে শিখেছে। ঠিক যেভাবে উনি শেখাতে চেয়েছিলেন, পুষ্প ঠিক সেভাবেই নিজেকে গড়ে তুলছে। ওনাকে এভাবে আস্তে আস্তে পুষ্পকে ভেতরের দিক থেকে শক্ত করে তৈরি করতে হবে। নিজের অধিকারের জন্য লড়তে শেখাতে হবে। 10 জনের সামনে মাথা উঁচু করে দাঁড়িয়ে মেপে মেপে মন্দ কথার উচিত জবাব দেওয়ার মতো যোগ্য করেই পুষ্পকে তৈরি করতে হবে। আর্য অফিস থেকে বেশ ক্লান্ত হয়ে বাড়িতে ফিরল রাত 10:30টায়। তাকে দেখে পুষ্প বোঝা যাচ্ছে আজ শরীরের উপর দিয়ে বেশ বড়সড় একটা ধকল গেছে। ড্রয়িং রুমের সোফায় বসে প্রতিদিনের মতো আড্ডা দিচ্ছে সবাই। আর্য সেদিকে তাকানোর কোনো প্রয়োজন মনে করল না। সে কেবল এক পলক চারপাশে চোখ বুলিয়ে দেখে নিল, কিন্তু কাঙ্ক্ষিত সেই মুখের দেখা না পেয়ে সে সোজা উপরে চলে গেল। রুমে এসে চারপাশে চোখ বুলিয়ে দেখল, কিন্তু রুমেও পুষ্পকে না দেখে তার কপালে চিন্তার ভাঁজ পড়ল। বারান্দায় গিয়ে দেখল সেখানেও নেই।
আর্যের এবার রাগ যেন একদম চড়ে বসলো। অফিসে এমনিতেই সকালে সময় মতো মিটিং না হওয়ায় ডিল ক্যান্সেল হয়ে গেছে, যার ফলে কোম্পানির প্রায় 9 কোটি টাকার মতো বড় ক্ষতি হয়েছে। এমনিতেই মেজাজ চড়ে আছে চরম খিটখিটে হয়ে। তার উপর এখন পুষ্পকে রুমে না দেখে অজানা কারণে রাগটা যেন তীর তীর করে আরও বাড়তে লাগলো। কেন এই রাগ বাড়ছে আর্য নিজেও তা ঠিক বুঝতে পারছে না। সে চরম বিরক্তি নিয়ে আলমারি থেকে কাপড় নিয়ে ওয়াশরুমে ঢুকে গেল। ঘণ্টাখানেক পর মাথা মুছতে মুছতে ওয়াশরুম থেকে বেরিয়ে এলো সে। পরনে তার কালো ওভারসাইজ টি শার্ট আর কালো ট্রাউজার। ফর্সা গায়ের রঙে বেশ মানিয়েছে পোশাকটা। এখনও পুষ্পকে রুমে না আসতে দেখে আর্যের মেজাজ আবারও খারাপ হতে থাকে, কিন্তু আর্য নিজেকে সামলানোর চেষ্টা করে ল্যাপটপটা নিয়ে খাটের উপর বসে পড়ল। যে নতুন প্রজেক্টটা সে রেডি করেছে সেটাকে আরও একটু ইমপ্রুভমেন্ট করবে। আগামীকাল আরও একজন নতুন ক্লায়েন্ট আসবে এই প্রজেক্টটা দেখার জন্য। অলরেডি মেইলে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং সব কিছু দেখে ওনাদের বেশ পছন্দ হয়েছে। আগামীকাল সব কিছু সামনাসামনি দেখে ফাইনাল করে ডিল সাইন করবে। আর্য কাজ শেষ হতে হতে রাত 12টা বেজে যায়। এর মধ্যে কাজের মেয়ে এসে আর্যকে রাতের খাবার খেতে ডেকে গেছে, কিন্তু আর্য হাতের কাজ ফেলে রেখে খেতে যায়নি। কাজ শেষ করে আর্য ল্যাপটপটা একপাশে রেখে রুম থেকে বেরিয়ে নিচে গেল। নিচে এখন কেউ নেই, পুরো ড্রয়িং রুম একদম ফাঁকা। সেটা দেখে আর্যের ভ্রু কুঁচকে যায়। মেয়েটা গেল কোথায়? রাতে খাবার খেয়ে সবাই যে যার রুমে ঘুমাতে চলে গেছে, তাহলে মেয়েটা কোথায়? ডাইনিং টেবিলে আর্যের খাবার বেড়ে ঢেকে রেখে দিয়েছে শেহনাজ সরকার। আমজাদ সরকারের হঠাৎ মাথা ব্যথা শুরু হওয়ায় তিনি আগেই রুমে চলে গেছেন। আর্য টেবিলে রাখা খাবারের দিকে তাকালো ঠিকই, কিন্তু ওটা ছুঁয়েও দেখলো না। আর্যের অবচেতন মনটা যেন পড়ে আছে সেই পুষ্পের কাছে। মেয়েটা কোথায়? রুমে যায়নি কেন? আর্য আবারও রুমে ফিরে গেল এবং এদিকে ওদিকে অনবরত পায়চারি করতে লাগলো। সে এবার বিরক্ত হয়ে খাটে শুয়ে পড়ল, কিন্তু আর্যের মন কিছুতেই স্থির হলো না। ঘুম যেন আজ তার সাথে পুরোপুরি বেইমানি করছে। আর্যের চোখ বারবার গিয়ে স্থির হচ্ছে ঘরের সেই খালি সোফাটায়। মেয়েটা কোথায়? আসছে না কেন রুমে? সে কি এখন খুঁজতে বের হবে যে ও কোথায় বা কার রুমে আছে কে জানে? আর্যের এভাবে বিছানায় ছটফট করতে করতে ঘড়ির কাঁটা গিয়ে পৌঁছালো রাত 1টার দ্বারে। আর্য এবার নিজের ওপর বেজায় ক্ষিপ্ত হলো। নিজের মনে বিড়বিড় করে বলে উঠল, ইউ স্টুপিড! কাছে থেকে চালিয়ে মারো, এখন তোরে গিয়েও চালাচ্ছ। একবার সামনে পাই চাপড়ে সোজা করে ফেলবো। নিজের মনে এভাবে গজগজ করতে করতে এবার একটা বালিশ টেনে নিয়ে নিজের মুখের উপর চেপে ধরে ঘুমানোর একটা ব্যর্থ চেষ্টা করলো। এভাবেই বিছানায় ছটফট করতে করতে একসময় ক্লান্তিতে আর্য ঘুমিয়ে পড়ে। অন্যদিকে পুষ্প পিরিয়ডের ব্যথায় কাতরাচ্ছে। সন্ধ্যায় সে বুঝতে পারে তার মান্থলি প্রবলেম শুরু হয়ে গেছে, কিন্তু সবার বেলায় মান্থলি রেগুলার হলেও পুষ্পের বেলায় বিষয়টা সম্পূর্ণ ভিন্ন। এটা তার জীবনের মাত্র 4th পিরিয়ড। তার পিরিয়ড হয় একদম ইরেগুলার। ফার্স্ট পিরিয়ড হওয়ার দীর্ঘ 7 মাস পর দ্বিতীয় পিরিয়ড হয়েছিল, তারপর আবার 4 মাস 6 মাস পর হয়, এবার এখন আবার হয়েছে পুরো 5 মাস পরে, যার কারণে তার পিরিয়ডের ব্যথার তীব্রতাও অন্যান্য মেয়েদের চেয়ে বড্ড বেশি হয়। কাউকে এই কষ্টের কথা বলার সুযোগ পায়নি সে। তার উপর তো মনের ভেতর আছে তীব্র লজ্জা আর সংকোচ। এই অবস্থায় সে আর্যের সামনে যাবেই বা কী করে? যদি আর্য কোনো সমস্যা হয় এই ভয়ে। তাই সে সেই সন্ধ্যাবেলা থেকে সিমরানের রুমে আশ্রয় নিয়েছে। সিমরান বিষয়টা জানতে পেরে প্রয়োজনীয় সব কিছু এনে দিয়ে তাকে রেস্ট নিতে বলে। এমনিতে রাতের খাবারটাও সিমরানের রুমেই খেয়েছে পুষ্প, কিন্তু এখন রাত যত বাড়ছে পুষ্পের পেটের ব্যথা যেন তীব্র থেকে আরও তীব্র হচ্ছে। অবশ্য পুষ্পের প্রতি পিরিয়ডে এরকম অসহ্যকর ব্যথা হয়, যা সে সবসময় নীরবে অশ্রু বিসর্জন দিয়ে গুমড়ে গুমড়ে সহ্য করছে। এই কঠিন ব্যথার সময়ও তার চাচি তাকে কোনো দিন একটা ব্যথার ওষুধ এনে দেয়নি। উল্টো এই পিরিয়ডের তীব্র ব্যথা নিয়েই তাকে দিয়ে বাড়ির সব কাজ করাতো। পুষ্প এবার তীব্র ব্যথায় অবশ হয়ে ঘোঙ্গাতে লাগলো। সে কোনো মতে বিছানা থেকে উঠে সিমরানের রুম থেকে বের হয়ে এলো। তার এখন ভীষণ কান্না পাচ্ছে।
মেয়েদের এই কঠিন সময়টাতে নাকি তারা সব সময় তাদের মাকে পাশে পায়। স্কুলে থাকতে বান্ধবীরা বলতো, কিন্তু তার বেলায় আল্লাহ যেন বড্ড বেশি নিষ্ঠুর। তার চোখ দিয়ে অনবরত নোনা পানি গড়িয়ে পড়ছে। পুষ্প আস্তে আস্তে গুটি গুটি পায়ে করিডোর দিয়ে হাঁটতে লাগলো। উদ্দেশ্য নিচের রান্নাঘরের দিকে যাওয়া। তাকে স্কুলের একটা বান্ধবী বলেছিল এই সময় পেটে গরম পানির সেক দিলে নাকি ব্যথা কিছুটা কমে। মেয়েদের এসব নিয়ম তো তাদের মা শিখিয়ে দেয়, অথচ তাকে এই বিষয়ে ভালো করে বলে দেওয়ার মতো আজ দুনিয়ার কেউ নেই। নিজে থেকে যে কারো কাছ থেকে জেনে নেবে লজ্জাবতী পুষ্পের পক্ষে তাও সম্ভব নয়, যদিও এটি সম্পূর্ণ একটি প্রাকৃতিক নিয়ম। পুষ্প নিজের এই চরম কষ্টের মুহূর্তে নিজের গর্ভধারিণী মায়ের অভাব আজ হাড়ে হাড়ে টের পাচ্ছে। এভাবে কাঁদতে কাঁদতে পুষ্প আনমনে হাঁটতে গিয়ে করিডোরের আবছা অন্ধকারে হঠাৎ শক্ত মতন কারোর সাথে ধাক্কা খেলো। বিছানায় ছটফট করতে করতে এক সময় আর্য ঘুমিয়ে পড়েছিল ঠিকই, কিন্তু হঠাৎ করেই আবারও তার ঘুমটা ভেঙে যায়। চারপাশ থেকে তাকে ঘিরে ধরে এক তীব্র অস্থিরতা, মনের কোণে উকি দেয় চরম অশান্তি। আবারও চোখ যায় ঘরের সেই খালি সোফাটার দিকে। মেয়েটা এখনো রুমে আসেনি কেন? আর্যের নিজের ভেতরে কেমন যেন একটা মিশ্র অনুভূতি হচ্ছে, যার কোনো আগামাথা সে নিজেই বুঝতে পারছে না। এদিকে মেয়েটার উপর তীব্র রাগ উঠছে, আবার অন্যদিকে নিজের উপর রাগ হচ্ছে। কেন সে একটা সামান্য মেয়ের জন্য এতটা অস্থির হচ্ছে? তবুও সেই রাগের মেঘ ফুরে মেয়েটা কথায় আসে কেন আসছে না, এই ভাবনাটাই বারবার মনের ভেতর উকিঝুঁকি দিচ্ছে। এত মিশ্র অনুভূতি নিয়ে খাটের উপর আর শুয়ে থাকতে পারল না আর্য। দেওয়াল ঘড়ির দিকে তাকিয়ে দেখলো রাত এখন 2টো বাজে। আর্য খাট থেকে নেমে আবারও রুম থেকে বেরিয়ে করিডোরে গেল। মেয়েটা এই গভীর রাতে কোথায় থাকতে পারে এসব ভাবতে ভাবতে হাঁটতে গিয়ে হঠাৎ করেই কারো সাথে শক্ত একটা ধাক্কা লাগে তার। আর্য চোখ নামিয়ে সামনে দেখতে পায় পুষ্পকে। মেয়েটা আকারে বেশ ছোটোখাটো। আর্যের ঠিক বুক বরাবর তার মাথা, নিচু হয়ে থাকায় তার মুখটা ভালো করে দেখা যাচ্ছে না। তবে এই আবছা অন্ধকারেও আর্য নিজের অর্ধাঙ্গিনীকে চিনতে বিন্দুমাত্র অসুবিধা হলো না। পুষ্প দ্রুত নিজেকে সামনে নিয়ে একটু দূরে সরে দাঁড়ালো। সে চোখ তুলে তাকাতেই সামনে আর্যকে দেখতে পেল, যে তার দিকে অত্যন্ত তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে। আর্যের সেই চাহনি সহ্য করতে না পেরে পুষ্প তড়িঘড়ি করে চোখ নামিয়ে নিল। আর্য তাকে এত রাতে বাইরে দেখে ধমকে কিছু একটা বলতে যাবে, ঠিক তখনই তার চোখ পড়ল পুষ্পের মুখের ওপর। মেয়েটা মুখ দেখে স্পষ্ট মনে হচ্ছে সে অনেকক্ষণ ধরে কেঁদেছে। পুরো ফর্সা মুখটা লাল হয়ে গেছে, চোখের পাপড়িগুলো এখনো নোনা জলে ভেজা এবং একটার সাথে আরেকটা লেপ্টে আছে। মায়াবী চোখ দুটোতে এখনো জল টলমল করছে। ওইদিকে পুষ্পের পেটের ভেতরে মোচড় দিয়ে উঠা ব্যথাটা আরও তীব্র হচ্ছে, যার কারণে পুষ্পের মুখে ব্যথার একটা নীল ছাপ ফুটে উঠছে। তবে আর্য সামনে থাকায় সে মুখ ফুটে কোনো শব্দ বের করে না, দাঁতে দাঁত চেপে কষ্টটা সহ্য করার চেষ্টা করে। এদিকে পুষ্প কাঁদছে। বিষয়টি বুঝতে পেরেই আর্যের মনের ভেতর রাগের বদলে সেখানে হানা দেয় এক তীব্র অশান্তি আর অস্থিরতা। কি হয়েছে? মেয়েটা ভেবে কাঁদছে কেন? আবার কি ওই মহিলা মিনারা বেগম কোনো কিছু বলেছে, নাকি নিশি কোনো আজে বাজে কথা শুনিয়েছে? আর্য আর নিজেকে সামলাতে পারল না। সে দু হাতে পুষ্পের দু কাঁধ শক্ত করে ধরে অত্যন্ত অস্থির কণ্ঠে জিজ্ঞেস করল, কি হয়েছিল? কাঁদছিলে কেন? কেউ কিছু বলেছে? এই মহিলা আবার তোমার বাবা মাকে নিয়ে কোনো কথা শুনিয়েছেন, নাকি নিশি কিছু বলেছে? পুষ্প কি বলবে তা ভেবে পাচ্ছে না। মনের ভেতর তীব্র লজ্জা আর সংকোচ এসে দলা পাকাচ্ছে। পিরিয়ডের মতো একটা ব্যক্তিগত কষ্টের কথা সে এই গম্ভীর মানুষটাকে মুখে বলবে কি করে? এদিকে পুষ্পকে এভাবে চুপ করে থাকতে দেখে আর্যর ভেতরে অস্থিরতা আরও বহুগুণ বেড়ে গেল। কি হয়েছে বলছো না কেন? কে বকেছে তোমাকে? আমাকে বলো, আমি তাকে পানিশমেন্ট দেবো। কেন কাঁদছো তুমি? পুষ্প কেবল চোখ নামিয়ে মাটির দিকে তাকিয়ে রইল। তার পেটের ভেতরের ব্যথাটা ক্রমান্বয়ে এত বাড়ছে যে তা এখন সহ্যের সীমা অতিক্রম করে যাচ্ছে। এদিকে আর্যের যেন ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। মেয়েটা কেন কাঁদছে? এতক্ষণ কথাই ছিল, আর এত রাতে ঘরের বাহিরে বা কী করছে?
আর্য এবার নিয়ন্ত্রণ হারিয়ে কিছুটা ধমকে সুরে বলে উঠল, স্টুপিড। বলছো না কেন, কি হয়েছে? কেন কাঁদছো? পুষ্পের এমনিতেই পেটের তীব্র ব্যথায় শরীর অবশ হয়ে আসছে, তার উপর আবার যুক্ত হয়েছে পিরিয়ডের হরমোনাল মুড সুইং। সেখানে আর্যের এমন অনাকাঙ্ক্ষিত ধমক খেয়ে সে আর নিজের কান্না চেপে রাখতে পারল না, ঠোঁট উল্টে ফুপিয়ে কেঁদে উঠল। পুষ্পের সেই কান্নার আওয়াজটা কানে আসতে আর্যের হৃৎপিণ্ডে যেন কেউ ধারালো নখ দিয়ে সজোরে খামচে ধরল। সে তার বুকের ভেতর যেন অশান্তির এক দাহ আগুন জ্বলে উঠল। হঠাৎ করে আর্য আর কোনো নিয়ম কানুন তোয়াক্কা না করে কিছু না ভেবেই পুষ্পকে টেনে নিল নিজের চওড়া বক্ষস্থলে। এক হাতে শক্ত করে পুষ্পর কোমর জড়িয়ে ধরে অন্য হাতটা তার মাথায় আলতো করে বুলিয়ে দিতে লাগলো। যে করেই হোক এই মেয়েটার কান্না তাকে থামাতে হবে। কেন তার সাথে এমন হচ্ছে সে জানে না, তবে এই মেয়েটার চোখের পানি সে কিছুতেই সহ্য করতে পারছে না। পুষ্পের চোখের এক একটি ফোঁটা যেন ধারালো তীরের মতো এসে বিচ্ছে তার নিজের বুকে। আর্য পরম মমতায় পুষ্পের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে নিজের কণ্ঠস্বর একদম নরম করে বলল, কাঁদে না। কি হচ্ছে বলো, আমি সব ঠিক করে দেব। কেউ বকেছে তোমাকে? আমাকে বলো, আমি তোকে পানিশ করবো তো? তুমি না বললে আমি বুঝবো কি করে কেন কাঁদছো?